আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি। সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ে নিচে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টায় নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে আপনি যে সংবাদটি পড়ছিলেন তারপর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনের মন্ত্রণালয়গুলো যেখানে রয়েছে সেখানে গিয়েছেন এবং দেখেছেন, বিশেষ করে ৬ নম্বর ভবনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই কক্ষগুলো পরিদর্শন করেছেন, কথা বলেছেন এবং যা সব কার্যক্রম ঠিক আছে কিনা, সময় মতো কর্মকর্তারা অফিসে আসছেন কিনা সেই বিষয়টি তিনি আসলে তাদেরকে অবহিত না করেই চটজলদি তিনি সেই কার্যালয়গুলো ভ্রমণ করেন, পরিদর্শনে যান। এরপর তিনি তার যে কার্যালয়, সচিবালয়, সেই কার্যালয়ে চলে এসেছেন এবং এইখানে এখন যেই তথ্যটি আমি জানাতে পারি সেটা হচ্ছে যে একটি বৈঠক চলছে। সেটি হচ্ছে যে কৃষি মন্ত্রণালয়ের সাথে বৈঠকটি, বিশেষ করে কৃষক কার্ডের কথা নিশ্চয়ই আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন বেশ কয়েকবারই। সেই কৃষক কার্ড কত দ্রুত কৃষকদের হাতে পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা চলছে এবং সেই কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে অর্থায়নের যোগান কেমন হবে, কোত্থেকে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। যদিও এর আগে সবশেষ খাল খনন কর্মসূচি দিনাজপুরে তিনি বলেছিলেন যে শিগগিরই, অর্থাৎ আগামী মাসেই, এপ্রিলের মধ্যেই তিনি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে চান। সরকার যেই প্রতিশ্রুতিগুলো ইতিমধ্যে দিয়েছে, বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, তার মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প কিন্তু শুরু হয়ে গেছে, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং বিশেষ করে কৃষক কার্ডের আলোচনা রয়েছে, সেটিও খুব শীঘ্রই, অর্থাৎ আগামী মাসের মধ্যেই শুরু হবে। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি কিন্তু সরকার ইতিমধ্যেই চালু করে দিয়েছে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের যে সম্মানী সেটিও দেওয়া হয়েছে। তো এখন কৃষক কার্ডের কথা যেহেতু তিনি বলেছেন এপ্রিলে, সেই কৃষক কার্ড নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার শেষে হয়তোবা বেরিয়ে যাবার সময় আমাদের সাথে কথা বলবেন, এমনটা জানিয়েছিলেন এখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এবং কৃষক কার্ড কবে নাগাদ শুরু হতে পারে, কবে নাগাদ কৃষকরা এই সুবিধাটা পাবে, সেটি নিশ্চয়ই জানা যাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই সংসদে যাবেন, কারণ সেখানে একটি বৈঠক রয়েছে ৩টা থেকে জাতীয় সংসদ আজকে থেকে অধিবেশন শুরু হবে, সেখানে তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো বেরিয়ে চলে যাবেন। তো এই ছিল এখানে সচিবালয়ের সবশেষ সংবাদ। জানছিলাম প্রধানমন্ত্রীর কার্যসূচি সম্পর্কে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক বসছে আজ বিকেল ৩টায়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদের বিরোধী দলের বৈঠক চলছে। সংসদ সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। সেলিম, সংসদ অধিবেশনের বৈঠক তো বিকেলে শুরু হবে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে আসলে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটি যার মধ্যে প্রথম বৈঠকটি আসলে শুরু হয়ে গেছে বেলা 11টায়। সেটি হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকের যে এজেন্ডাগুলো রয়েছে এর মধ্যে আমরা জানতে পেরেছি বৈঠক সূত্রে, সেটি হলো যে বিরোধী দলের যে ভূমিকা, সংসদে কী ধরনের ভূমিকা থাকতে পারে বা তারা জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কি কি বিষয় উত্থাপিত করবেন, বিশেষ করে এই মুহূর্তে যে জ্বালানি তেল সংকট রয়েছে এবং রাষ্ট্রপতির ভাষণের উপরে যে তাদের যে মন্তব্য, কী ধরনের
ধরনের মন্তব্য থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দুপুর 1:30টায় কিন্তু আরেকটি বৈঠক হবে, সেটি হলো সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক। এই বৈঠকে কিন্তু আসলে মোটামুটি প্রথম বৈঠকের কাছাকাছি এজেন্ডাই রয়েছে। এই বৈঠকে আমরা যে আমরা বৈঠক সূত্রে বা যারা বৈঠকে বসবেন তাদের সূত্রে যেটি জানতে পেরেছি যে যারা নতুন সংসদ সদস্য হয়েছে সরকার দলে তাদের আসলে কি ধরনের ভূমিকা থাকবে এই সংসদে, যেহেতু সংসদ অধিবেশন এখন খুব ভালো করে কার্যকর হওয়ার কথা রয়েছে, যেহেতু আজকে তৃতীয় দিনের অধিবেশন বসবে। বিশেষ করে সেই অধিবেশনে যারা নতুন সংসদ সদস্য রয়েছে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে, কোন বিষয়গুলোতে তারা জনগুরুত্বপূর্ণ কোন বিষয়গুলোতে তারা মন্তব্য করতে পারে এবং তাদের মন্তব্যগুলো কি ধরনের হতে হবে সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা আজকের বৈঠক থেকে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সংসদের অধিবেশন, প্রথম অধিবেশনের আজকে তৃতীয় দিনের কিন্তু অধিবেশন চলবে। অধিবেশনে আসলে মোটা থেকে তিনটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে, উঠে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেটা হলো যে প্রথম যে বিষয়টি হবে যে প্রশ্নোত্তর পর্ব দিয়েই কিন্তু আসলে এই অধিবেশন শুরু হবে এবং এইখানে এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যে যে ধরনের যুদ্ধ পরিস্থিতি এবং সে কারণে বাংলাদেশে যে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক যে ধরনের সংকটের মধ্যে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আদি ভাই, এই ছিল আমার কাছে এই সংসদ থেকে কার্যক্রমের খবর। জানছিলাম অধিবেশনের মুলতবি বৈঠকের খবর। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, ফিলিং স্টেশনে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম আজকের পরিস্থিতি কিন্তু যেমনটি ভোক্তারা বলছিলেন যে আজও কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই তেলের যে সংকট বা ভোগান্তি সেটি কিন্তু রয়েছে। মাঝখানে বেশ কয়েকদিন সে ভোগান্তি কমেছে বলে ভোক্তারা এমনটি বলছিলেন, কিন্তু আজ সকাল থেকে দেখছি যে সেই দীর্ঘ লাইন এবং বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এমনটি আমরা জেনেছি এবং ঘুরে দেখেছি, যার কারণে যে পেট্রোল পাম্পগুলো খোলা রয়েছে সেগুলো কিন্তু চাপ অনেক বেশি রয়েছে। আমি এই মুহূর্তে যে পাম্পটির সামনে রয়েছি এটি কিন্তু সেই রাত থেকেই বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার পরও এখান থেকে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছিলেন যারা এখানে ভোক্তা তাদেরকে যে কখন নাগাদ তেল আসবে সেটি তারা নিশ্চিত নয়। এরপরেও আমার পিছনে যে গাড়ির সারি রয়েছে তারা অপেক্ষা করছেন যে সে কাঙ্ক্ষিত তেল তারা কখন পাবেন। এর পাশাপাশি সরকার কিন্তু ট্যাগ অফিসারের নিয়োগের কথা বলেছিলেন, অর্থাৎ তাদের যদি আপনাকে বলি কাজ হচ্ছে ট্যাঙ্কে কত পেট্রোল ডিজেল আছে, কত বিক্রি হচ্ছে, পাম্পের মেশিন ঠিকমতো কাজ করছে কিনা, সঠিক পরিমাণে ফুয়েল দিচ্ছি কিনা এটি নজর রাখা। এটি রাখার মূলত কারণ হচ্ছে যে বেশ কয়েকটি সিন্ডিকেটের ঘটনা ঘটেছে, অর্থাৎ পেট্রোল পাম্পগুলোতে তেল থাকার পরেও তারা মজুত করে রেখেছেন এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যার কারণে কিন্তু এই ট্যাগ অফিসারের কথা বলেছে। এখন পর্যন্ত সেই সকাল থেকে দীর্ঘ সারি রয়েছে, বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। দেখছি যে কয়েকটি গাড়ি এসেছে তেলের, তবে এই পাম্পে এখন পর্যন্ত আসেনি। তো কাঙ্ক্ষিত তেল এখন পর্যন্ত ভোক্তারা সঠিকভাবে পাচ্ছে না এমনটি তারা অভিযোগ করছেন। জানছিলাম ঢাকার ফিলিং স্টেশনগুলোর খবর। এবারে ঢাকার বাইরের ফিলিং স্টেশনগুলোর খবর জানতে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না। শরীফুল, ডিপোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল কি আছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? সিরাজগঞ্জের কোম্পানির তেল কিন্তু এই অয়েল ডিপো থেকে কিন্তু সরবরাহ করা হয়। উত্তর অঞ্চলের 19 জেলায় এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। আপনি জানেন যে ইরান যুদ্ধ নিয়ে যে তেলের যে সংকট চলছে, সেই সংকটকে পুঁজি করে কেউ যেন এই ডিপোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটায়, এই জন্য এখানে 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তো এখানে মজুদ আছে। তো উত্তরাঞ্চলের 287টি তেল পাম্পে আজকে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। আজকে
এই 287টি পাম্পে 26,93,500 লিটার তেল আজকে এখান থেকে সরবরাহ করা হবে, যা গত শনিবার যে তেল সরবরাহ করা হয়েছিল তার থেকে আজকে প্রায় 3 লক্ষ লিটার তেল বেশি সরবরাহ করা হচ্ছে আজকের এই তেল ডিপো থেকে। তো আমি কথা বলেছি এখানে কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে পর্যাপ্ত তেল আছে, তেল নিয়ে কোনো সংকট নাই। তবে 2025 সালের এই মার্চে যে তেল সরবরাহ করা হয়েছে তার চাইতে 10-15% তেল একটু কম দেওয়া হচ্ছে। এটি মূল হচ্ছে যে এটাকে রিজার্ভ রাখা হচ্ছে, যাতে এই ইরান যুদ্ধ সংকট, এই সংকট যদি আরো ভয়াবহ আকার ধারণ করে তাহলে এই রিজার্ভ থেকেই সে মোকাবেলাটা এখানে করবে বলে এখানকার কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এটি জানিয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানিয়েছেন যে এই 40 ঘন্টায় এই উত্তরাঞ্চলের যমুনা সেতু দিয়ে 42,374টি যানবাহন চলাচল করেছে। এই যানবাহন কিন্তু তেল নিয়ে কিন্তু চলাচল করছে, সুতরাং তেলের যে সংকট কিন্তু তেল নিয়ে তারা কিন্তু চলাচল করছে। সুতরাং তেলের যে সংকট বলা হচ্ছে এটি কিন্তু সরকার এটি সংকট মোকাবেলায় এটা সরবরাহ করা হচ্ছে, এটি স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আদিমা, জানছিলাম জ্বালানি তেলের খবর। এবারে ফুটবল প্রসঙ্গ। অমীমাংসিত আফ্রিকা কাপ অফ নেশনসের ট্রফি নিয়ে উৎসব করে আবারও আলোচনায় সেনেগাল। গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল, কিন্তু রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল সপ্তাহখানেক আগে সেই ট্রফি কেড়ে নেয় ও মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগালিজ ফুটবল অ্যাসোসিয়েশন। তাতে ট্রফি চূড়ান্তভাবে কার হাতে উঠছে সেই বিষয়টি এখনও অমীমাংসিত, যদিও ট্রফি নিয়ে উৎসব করে আবারও আলোচনায় সেনেগাল। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।